প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদ পরবর্তী ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগকালীন সময়ে আশা করি সবাই ভালো আছো। সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। সবাই ঘরে বসে অনলাইনে পড়ালেখা করার অভ্যাস তৈরি করো। কিছুদিন চেষ্টা করলে দেখবে তুমি অনলাইনেই পড়তে পছন্দ করবে। এখানে বিচিত্র সুযোগ রয়েছে, পাশাপাশি তোমার নিজের কাছে মূল বই রয়েছে। এই অনলাইনে অভিজ্ঞতা এবং মূল বই ব্যবহার করে আমার মনে হয় তুমি অনেক ভালো কিছু করতে পারবে। কাজেই নতুন এই পাঠ গ্রহণ প্রক্রিয়ার সাথে নিজেকে যুক্ত করতে সবাই চেষ্টা করো। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকে আমাদের আলোচ্য সূচি গ্যাস, বাষ্প ও সংকট তাপমাত্রা কাকে বলে। বয়েল, চার্লস ও চাপীয় সূত্র বর্ণনা করব। প্রমাণ চাপ ও প্রমাণ তাপমাত্রা কাকে বলে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব আজকে। আদর্শ গ্যাস সমীকরণ, বহুল প্রচলিত সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তারপর পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, মোল কাকে বলে, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আর এর সংজ্ঞা আমরা নির্ধারণ করব। তাহলে আমরা প্রথমে দেখে নেই যে গ্যাস কাকে বলে। প্রত্যেক বায়বীয় পদার্থেরই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। ওই তাপমাত্রাকে বলা হয় তার সংকট তাপমাত্রা। ওই তাপমাত্রার উপরে যদি বায়বীয় অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলবো গ্যাস। আমরা যদি একেবারে সাজিয়ে লিখতে চাই তাহলে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থাকে গ্যাস বলে। গ্যাসকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। গ্যাসকে তরলে পরিণত করতে হলে তাপমাত্রা কমিয়ে সংকট তাপমাত্রার নিচে আনতে হয়, তারপর চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাহলে আমরা কি পাইলাম যে সংকট তাপমাত্রার উপরে যখন থাকবে কোনো বায়বীয় পদার্থ তখন তাকে আমরা বলবো গ্যাস। সংকট তাপমাত্রা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেক গ্যাসের জন্যই আলাদা আলাদা সংকট তাপমাত্রা আছে। ওই তাপমাত্রার উপরে যখন সে থাকবে তখন তাকে আমরা বলবো গ্যাস। আর ওই তাপমাত্রা বা তার নিচে যখন থাকবে তখন আমরা তাকে বলবো বাষ্প। সংকট তাপমাত্রা বা তার নিচে কোনো পদার্থের বায়বীয় অবস্থাকে বাষ্প বলে। বাষ্পকে আমরা শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারব। এরপরে দেখে নিই আমরা সংকট তাপমাত্রা কাকে বলে। সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে কোনো পদার্থের বায়বীয় অবস্থাকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, ওই তাপমাত্রাকেই বলা হয়েছে তার সংকট তাপমাত্রা, বা এটাকে ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস এটি একটি তাত্ত্বিক ধারণা। তাত্ত্বিকভাবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র
এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। শুধু বয়েল ও চার্লসের সূত্র না, সকল গ্যাসের সূত্রই মেনে চলে। এখানে আমরা উল্লেখ করে থাকি সাধারণত বয়েল ও চার্লসের সূত্র, এই দুইটি গুরুত্বপূর্ণ সূত্র। চাপীয় সূত্র এখানে আসবে। সাধারণভাবে কোনো গ্যাসই সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, তাই এই গ্যাসগুলোকে বলা হয় বাস্তব গ্যাস। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এগুলিকে বলা হয় বাস্তব গ্যাস। তবে এই বাস্তব গ্যাসগুলো নিম্ন চাপ ও তাপমাত্রায় যখন থাকে তখন তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাস্তব ক্ষেত্রে আদর্শ গ্যাস পাওয়া সম্ভব নয়, এটি একটি তাত্ত্বিক ধারণা মাত্র। রবার্ট বয়েল, তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, ব্রিটিশ কেমিস্ট, ফিজিসিস্ট এবং ইনভেন্টর। বয়েলের সূত্র: 1662 সালে রবার্ট বয়েল স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক সূত্র আকারে প্রকাশ করেন। সূত্রটি হলো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে শর্ত হলো তাপমাত্রা স্থির থাকবে এবং গ্যাসের ভর বা পরিমাণ স্থির থাকবে। গাণিতিকভাবে বয়েলের সূত্র দেখো, ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রায়। এখান থেকে আমরা গাণিতিকভাবে বলতে পারবো ভি ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক হলো কে ইন্টু 1/p। এখান থেকে বলতে পারবো আমরা পিভি ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক নির্দিষ্ট গ্যাস এবং নির্দিষ্ট পরিমাণের জন্য সবসময় স্থির থাকে। এখান থেকে আমরা বলতে পারবো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য P1 V1 ইকুয়াল টু P2 V2। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তোমরা এটি ভালো করে দেখে রাখো, P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে অবশ্যই জানতে হবে যে গ্যাসের পরিমাণ নির্দিষ্ট এবং তাপমাত্রা স্থির। এরপরে আমরা একটি লেখচিত্র দেখি যে এক্স অক্ষ বরাবর হলো চাপ এবং ওয়াই অক্ষ বরাবর হলো ভি আয়তন। এটি বয়েলের সূত্রের লেখচিত্র। দেখো যে চাপ বাড়লে আয়তন কমে যাচ্ছে, স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধি পেলে আয়তন কমে যাচ্ছে। বয়েলের সূত্রের আরো লেখচিত্র দেখি আমরা। দেখো এখানে এক্স অক্ষ বরাবর চাপ এবং ওয়াই অক্ষ বরাবর 1/v, অর্থাৎ আয়তনকে উল্টিয়ে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটি মূল বিন্দুগামী সরল রেখা হয়ে গেছে। অথবা আমরা এইভাবেও দেখতে পাবো যে এক্স অক্ষ বরাবর 1/p, ওয়াই অক্ষ বরাবর হলো ভি, তাহলেও কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা হবে। এরপরে যদি আমরা আবার এক্স অক্ষ বরাবর পি এবং ওয়াই অক্ষ বরাবর পি ভি নেই, চাপ এবং আয়তনের গুণফল কিন্তু ধ্রুবক। আমরা দেখেছি চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। তাহলে এই লেখচিত্রে কি হবে? এই লেখচিত্রে কিন্তু ধ্রুবক যেহেতু, তাহলে কোনো পরিবর্তন হবে না, পিভি রেখার কোনো পরিবর্তন হবে না। এটি এক্স অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ চাপের মান যাই হোক না কেন পিভি এর মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো চার্লসের সূত্র। চার্লসের ছবি দেখতে পাচ্ছ তোমরা, জ্যাকুইস আলেকজান্ডার চার্লস, সংক্ষেপে এটাকে আমরা শুধু চার্লস বলে থাকি, বা কখনো কখনো তোমরা জে চার্লস লেখা দেখতে পাবে। 1787 সালে ফ্রান্সের বিজ্ঞানী
যে চার্লস স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কযুক্ত সমীকরণ বা সূত্র আবিষ্কার করেন, তার নাম অনুযায়ী এটিকে বলা হয় চার্লসের সূত্র। সূত্রটি হলো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন থেকে শুরু করে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন, সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাবে, যদি হ্রাস পায় তাহলে হ্রাস পাবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন নির্ধারণ করা থাকবে। যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন, ওই আয়তনের 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি 1 ডিগ্রি কমে তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন, সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ হ্রাস পাবে। তাহলে আমরা এটি আরো বিস্তারিতভাবে দেখে নেই। দেখো, আমরা ধরে নিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন V0। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? V0 তো থাকবেই, প্লাস V0 এর 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এখানে লিখেছি V0 প্লাস V0 এর 273 ভাগের 1 ভাগ। যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি হবে? তাহলে V0 প্লাস V0 এর 273 ভাগের 2 ভাগ, কারণ প্রতি ডিগ্রির জন্য 1 ভাগ বৃদ্ধি পাবে, তাহলে 2 ডিগ্রির জন্য 273 ভাগের 2 ভাগ বৃদ্ধি পাবে। তাহলে 200 এরকম করতে করতে আমরা যদি 273 চলে যাই তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে? V0 প্লাস V0 এর 273 ভাগের 273 ভাগ, অর্থাৎ 273 যদি কাটা দেই তাহলে আমাদের কি হবে? V0 প্লাস V0 মানে কি 2V0 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন চার্লসের সূত্র অনুযায়ী দ্বিগুণ হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি যে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে V0। তাহলে যেহেতু তাপমাত্রা মাইনাস, তাহলে মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম, মাইনাস V0 এর 273 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখন 273 ভাগের 1 ভাগ করে কমতে থাকবে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? দেখো, V0 মাইনাস V0 এর 273 ভাগের 2 ভাগ। যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াসে যাই তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 মাইনাস 273 ভাগের 273 ভাগ। তাহলে এই 273 এবং 273 যদি আমরা কেটে দেই তাহলে V0 মাইনাস V0 মানে কি 0 হয়ে যাবে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার্লসের সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0 হয়ে গেল। কিন্তু এটি প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, বিধায় এটাকে আমরা বলি তাত্ত্বিকভাবে, সূত্র অনুযায়ী আর কি পাওয়া গেছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এটা পাওয়া যায় না। এই জন্য এই যে আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা, কারণ এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, গাণিতিকভাবে শূন্য হয়ে যায়। এই জন্য এই তাপমাত্রাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা পাই θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V θ
ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর 273 ভাগের থিটা ভাগ। আমাদের চার্লসের সূত্র অনুযায়ী থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভি নট যদি আমরা কমন নেই তাহলে আমাদের দেখো যে ভি নট কমন নিলে 1 প্লাস থিটা বাই 273। এরপরে যদি আমরা এটিকে লসাগু করি তাহলে দেখো ভি নট ইন্টু 273 নিচে এবং উপরে দেখো 273 প্লাস থিটা। তাহলে এখন আমরা দেখো যে আমরা 273 প্লাস থিটা এটিকে কিন্তু আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা বলতে পারবো, কারণ 273-এর সাথে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যোগ করলেই কেলভিন স্কেলে বা পরম স্কেলে তাপমাত্রা পাওয়া যায়। এই জন্য এই 273 প্লাস থিটা এই তাপমাত্রাটিকে আমরা ক্যাপিটাল টি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে ক্যাপিটাল টি আর ভি নট ভাগ 273 এটি আমাদের থেকে গেল। তাহলে এখন আমরা এই ভি নট বাই 273 এটিকে কিন্তু আমরা ধ্রুবক বলতে পারবো। ভি নট বাই 273 এটি ধ্রুবক। তাহলে আমরা তখন লিখতে পারবো এই ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্রের এটিও একটি রূপ যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। সেলসিয়াস স্কেল ব্যবহার না করে কেলভিন স্কেল ব্যবহার করেও আমরা এই সূত্র প্রয়োগ করে বিভিন্ন তাপমাত্রায় আয়তন বা বিভিন্ন আয়তন দেওয়া থাকলে তাপমাত্রা নির্ণয় করতে পারব। এখন দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এটি কিভাবে পাওয়া যায়। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চার্লসের সূত্র অনুযায়ী সর্বনিম্ন যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এর মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস, অথবা এটিকেই বলা হয় 0 কেলভিন। যদি আমরা এটিকে ফারেনহাইটে কনভার্ট করি তাহলে পাওয়া যাবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। তোমরা এটি তাপমাত্রার স্কেলের যে সম্পর্ক আছে সেটি ব্যবহার করে নির্ণয় করে দেখতে পারবে। এমসিকিউর জন্য আমাদের 3টি মানই জানা থাকা দরকার। তাহলে পরম শূন্য তাপমাত্রা কোথায় থেকে পাওয়া গেল? চার্লসের সূত্র থেকে। এবং কিভাবে পাওয়া যায় সেটি আমরা আবারও একটু বিস্তারিতভাবে দেখে নেই। দেখো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা পাওয়া যায়। চার্লসের সূত্র থেকে আমরা জানি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নটের 273 ভাগের থিটা ভাগ। তাহলে আমরা -273 অর্থাৎ থিটার মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দেই তাহলে আয়তন পাওয়া যাবে ভি -273 ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর 273 ভাগের -273 ভাগ। তাহলে এই মাইনাসটা যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে দেখো 273 কাটা যাবে, তখন কি হবে? ভি নট মাইনাস ভি নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 0 হয়ে গেল। এই জন্য এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। সুতরাং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। এই জন্য এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। চার্লসের সূত্রের লেখচিত্র আমরা দেখে নেই। চার্লসের সূত্র যেহেতু আমরা ডিগ্রি সেলসিয়াসেও দেখেছি, আবার পরম স্কেল কেলভিন পরম স্কেলেও দেখেছি, এই জন্য আমরা এখানে সেলসিয়াস তাপমাত্রার সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের তাপমাত্রা বনাম আয়তন লেখচিত্র
আর চার্লসের সূত্র মানে অবশ্যই মনে রাখতে হবে স্থির চাপে। তাহলে এখানে দেখো যে এই যে এটা হলো আমাদের মূল বিন্দু 0 0, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা সেলসিয়াস এককে, ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি এককে, ভি প্রতীকে দেওয়া আছে। তাহলে এই যে যেখানে ছেদ করছে এটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, এটিকে আমরা ভি নট দিয়ে প্রকাশ করেছি। আর এর বাম দিকে দেখো তাপমাত্রা কমতে 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 -273 ডিগ্রি সেলসিয়াস যখন, তখন আয়তন 0 হয়ে গেছে। তাহলে এই লেখচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখচিত্র। এই লেখচিত্র থেকে তুমি বলতে পারবে যে এই -273 ডিগ্রি সেলসিয়াস যে বিন্দু, এই বিন্দুটি হলো আমাদের পরম শূন্য তাপমাত্রা নির্দেশ করে। আর ভি নটটি হলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন নির্দেশ করে। তাহলে চার্লসের সূত্রের আরও একটা লেখচিত্র আমরা দেখে নেই কেলভিন স্কেল বা পরম স্কেলে। দেখো এক্স অক্ষ বরাবর তাপমাত্রা টি কেলভিন, ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি এবং মূল বিন্দু হলো 0 0। তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে, কারণ আমরা জানি ভি সমানুপাতিক টি। চাপ স্থির থাকবে অবশ্যই। এটি তাপমাত্রার পরম স্কেলে চার্লসের সূত্রের তাপমাত্রা বনাম আয়তন লেখচিত্র। এখন আসো প্রমাণ চাপ কাকে বলে। প্রমাণ চাপ হলো প্রমাণ তাপমাত্রায় সমুদ্র সমতল, সমুদ্র সমতল মানে এটিকে ভূপৃষ্ঠ হিসেবে কল্পনা করা হয়। আর 45 ডিগ্রি অক্ষাংশ মানে এখানে অভিকর্ষ ত্বরণের মান আদর্শ ধরা হয়। এই জন্য সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে উলম্বভাবে অবস্থিত 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ প্রদর্শন করে তাকে প্রমাণ চাপ বলে। অর্থাৎ আমাদের এই পৃথিবীকে চারপাশ থেকে বায়ুমণ্ডল যে চাপ প্রদর্শন করতেছে এটি হলো সেই চাপ। তাহলে আমরা এখানে যদি প্যাসকেলের সূত্র ব্যবহার করি P = H ρg, তাহলে H এর মান হবে আমাদের SI এককে 0.76 মিটার এবং আমরা জানি পারদের ঘনত্ব 13,596 অর্থাৎ 13,596 কেজি পার মিটার কিউব, অথবা এটিকে কখনো কখনো তোমরা দেখবে 13.6 লেখা হয় 10⁻³ কেজি পার মিটার কিউব, এবং জি এর আদর্শ মান 9.806। তাহলে এখানে আমরা পাবো 1.01325 10⁵ প্যাসকেল। এই চাপ হলো আমাদের প্রমাণ চাপ বা এটিকে আদর্শ চাপ, স্বাভাবিক চাপ বলা হয়। অঙ্ক করতে গিয়ে আমাদের এই চাপ কিন্তু অনেক সময় মুখস্থ বসাতে হবে, তোমরা এটি মনে রাখবে। এবং এই চাপকেই তোমার বলা হয় 1 ATM মানে বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপর এই পরিমাণ চাপ প্রদর্শন করে থাকে, এই জন্য এটি বায়ুমণ্ডলীয় চাপ। এবং চাপের একাধিক একক আছে, যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ এটি একটি একক, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার এটিও একটি একক। আবার পারদ উচ্চতা 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার অথবা 0.76 মিটার পারদ চাপ, এটিও কিন্তু চাপের একটি একক, প্রচলিত একক। তাহলে অঙ্ক করার সময় তোমাকে খেয়াল করতে হবে যে চাপের একক আমি কোনটি ব্যবহার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি সব কিছুই এসআই এককে ব্যবহার করো তাহলে চাপের এককও তুমি এসআই এককে প্যাসকেলে ব্যবহার করবে, তাহলে তোমার অঙ্কে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখন দেখো প্রমাণ তাপমাত্রা কাকে বলে। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলা শুরু হয় তাকে প্রমাণ তাপমাত্রা বলে। তোমরা সবাই জানো প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা এটিকে বলা হয় 273 কেলভিন, অথবা ফারেনহাইট স্কেলে এটিকে বলা হয় 32 ডিগ্রি ফারেনহাইট। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাস
সমীকরণ আমরা দেখে নেই। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমি এখানে সরাসরি লিখেছি, তোমরা একটু বই দেখে নিলেও হবে, অথবা দুইটি সূত্রকে একত্র করলেও এটি সহজেই পাওয়া যায়। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই সমীকরণটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ PV বাই T ইকুয়াল টু ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান 1 মোল পরিমাণ যে কোনো আদর্শ গ্যাস হলে এই ধ্রুবকের মান হবে মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান, ক্যাপিটাল আর যেটাকে আমরা বলি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। কারণ এটি সকল গ্যাসের জন্য 1 মোল পরিমাণ সকল আদর্শ গ্যাসের জন্য এই ধ্রুবকের মান স্থির, এই জন্য এটিকে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। তাহলে 1 মোলের জন্য যদি আর হয়, তাহলে n মোলের জন্য কি হবে, nr। তখন আমরা লিখতে পারবো PV বাই T ইকুয়াল টু nr। এখানে nটা হলো গ্যাসের পরিমাণ, মোল এককে গ্যাসের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো PV ইকুয়াল টু nRT। এই সমীকরণটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। এই সমীকরণ আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব, অঙ্ক করতে ব্যবহার করব, বিভিন্ন প্রমাণের মধ্যেও আমরা ব্যবহার করব। PV ইকুয়াল টু nRT। P হলো গ্যাসের চাপ, V হলো গ্যাসের আয়তন, N হলো গ্যাসের পরিমাণ, মোল এককে গ্যাসের পরিমাণ, আর ক্যাপিটাল R হলো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, আর ক্যাপিটাল T যেটা, এটা হলো পরম স্কেলে তাপমাত্রার পরম স্কেলে তাপমাত্রা। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল টু nRT। এই সমীকরণ থেকে আমরা R ইকুয়াল টু PV বাই NT, এখানে আমরা আর এর সংজ্ঞা, আর এর মান এবং আর এর একক নির্ধারণ করতে পারব। প্রমাণ চাপ, তাপমাত্রা এবং প্রমাণ আয়তন এবং 1 মোল গ্যাসের জন্য, এই জন্য n এর মান 1 বসিয়ে দিলেই আমরা মান বের করতে পারব। তাহলে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? 1 মোল পরিমাণ যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ বাহ্যিক কাজ করতে হয় অথবা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। এর মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল, অর্থাৎ প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বৃদ্ধি করার জন্য 8.314 জুল শক্তির প্রয়োজন হয়। তাহলে এই মোলার গ্যাস ধ্রুবকের মান আমরা প্রমাণ চাপ 1.01325 10⁵, প্রমাণ আয়তন 22.4 লিটার এবং প্রমাণ তাপমাত্রা 273 কেলভিন এবং n এর মান 1 বসিয়ে নির্ণয় করতে পারব। এখন চাপীয় সূত্র। স্থির আয়তনে গ্যাসের চাপ তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত সূত্র এটি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ P সমানুপাতিক T। এখান থেকে আমরা বলতে পারবো P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এই সমীকরণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ এবং এটি আমাদের অঙ্ক করতে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এটি হলো আমাদের গ্যাসের চাপীয় সূত্র। এখান থেকে আমরা অন্যান্য সূত্র নির্ধারণ করতে পারবো। এরপর দেখো মোল কাকে বলে বা মোল সংখ্যা গ্রামে প্রকাশিত গ্যাসের ভর এবং গ্রাম আণবিক ভর, অর্থাৎ আণবিক ভরকেও গ্রামে প্রকাশ করতে হবে, তাহলে তাদের অনুপাতকে বলা হবে মোল সংখ্যা। গ্রামে প্রকাশিত গ্যাসের ভর এবং গ্রাম আণবিক ভরের অনুপাতকে মোল সংখ্যা বলে। একে স্মল n দিয়ে প্রকাশ করা হয়, n ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M, অর্থাৎ স্মল mটা হলো গ্যাসের পরিমাণ আর ক্যাপিটাল Mটা হলো গ্যাসের আণবিক ভর গ্রামে। এছাড়াও আমরা বলতে পারবো যে কোনো গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণকেই বলা হয় 1 মোল। কোনো গ্যাসের আণবিক ভরকে
গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণকেই বোঝাবে 1 মোল। যেমন মনে করো যে হাইড্রোজেন গ্যাস, তাহলে তার আণবিক ভর 2 গ্রাম, তাহলে হাইড্রোজেন গ্যাসের 2 গ্রাম যে পরিমাণ এটি হবে 1 মোল হাইড্রোজেন গ্যাস। ঠিক একই রকমভাবে হিলিয়াম গ্যাস 4 গ্রাম, তাহলে 4 গ্রাম হিলিয়াম গ্যাস মানে হবে 1 মোল। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস হবে 1 মোল নাইট্রোজেন গ্যাস। 32 গ্রাম অক্সিজেন গ্যাস হবে 1 মোল অক্সিজেন গ্যাস। ঠিক একই রকমভাবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটি হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অর্থাৎ যে কোনো গ্যাস তার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে ওই পরিমাণ হবে ওই গ্যাসের 1 মোল পরিমাণ। তাহলে আমরা আশা করি তোমরা যে কোনো পরিমাণ দেওয়া থাকলে মোল বের করতে পারবে। তো সহজে বের করার সূত্র তো আমরা দেখলাম। এখন এই 1 মোল পরিমাণ যে কোনো আদর্শ গ্যাসের মধ্যে সমান সংখ্যক উপাদান থাকে, পরমাণু বা অণু থাকে, এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটিকে আমরা Na দিয়ে প্রকাশ করি। এর মান হলো 6.023 10⁻23 পার মোল। অর্থাৎ প্রতি মোলে এতটি করে উপাদান বা এতটি করে পরমাণু বা অণু থাকবে। এই অ্যাভোগাড্রোর সংখ্যাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোল বের করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আণবিক ভর, গ্যাসের আণবিক ভর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি তোমরা মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে গিয়ে আমাদের খুব বেশি সমস্যায় পড়তে হবে না। বোলজম্যান ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক হলো 1 মোলের জন্য প্রযোজ্য, আর বোলজম্যান ধ্রুবক হলো একটি উপাদান, একটি অণু বা একটি পরমাণুর জন্য প্রযোজ্য। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে, যেহেতু 1 মোলের জন্য ধ্রুবক হলো R, তাহলে তাকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ওই ধ্রুবকের মান একটি অণুর জন্য পাওয়া যাবে। এই জন্য অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই, মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে যে ধ্রুবক পাওয়া যায় সেই ধ্রুবককেই বোলজম্যান ধ্রুবক বলে, এবং এই ধ্রুবকের মান হবে 1.38 10⁻23 জুল পার কেলভিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমাদের একটি অণু বিবেচনা করব আমরা, বা একটি মাত্র উপাদান বিবেচনা করব, তখন কিন্তু আমাদের এই কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যখন আমরা 1 মোল অথবা n মোল হিসাব করব তখন আমাদের আর কাজে লাগবে, আর যখন আমাদের একটি অণু বিবেচনা করব তখন কিন্তু আমাদের এই কে কাজে লাগবে। এখন গ্যাসের চাপ, তাপমাত্রা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। মনে করি নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তার ভর m, এটি স্থির। এই গ্যাসেরই যখন T1 তাপমাত্রায় থাকে তখন তার চাপ P1, আয়তন V1, ঘনত্ব ρ1, এবং এই একই গ্যাস যখন T2 তাপমাত্রায় থাকে তখন তার চাপ P2, আয়তন V2 এবং ঘনত্ব ρ2। তাহলে আমরা জানি কি? আমরা জানি ρ = m/v, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ρ যেহেতু m/v, তাহলে ρ1 = m/v1, ρ2 = m/v2। তাহলে ρ1 = m/v1, এখান থেকে আমরা বলতে পারবো v1 = m/ρ1, আর ρ2 = m/v2, এখান থেকে বলতে পারবো v2 = m/ρ2। উভয় ক্ষেত্রে আমরা m ব্যবহার করেছি কারণ গ্যাসের পরিমাণ নির্দিষ্ট, এই জন্য এখানে m একই, কিন্তু চাপ, আয়তন, ঘনত্ব আলাদা। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1/T1 = P2 V2/T2। তাহলে এই সমীকরণে যদি আমি ওই V1 এবং V2 এর মান বসিয়ে দিই, তাহলে V1 এর মান দেখো m/ρ1 বসিয়ে দিলাম, m2, V2 এর মান হলো m/ρ2। তাহলে মান বসিয়ে দিলে আমরা পাবো m দুই পাশ থেকে কাটা যাবে, P1/T1 ρ1 = P2/T2 ρ2। এখন এই সমীকরণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ।
এটি হলো চাপ, তাপমাত্রা এবং আয়তনের ঘনত্বের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো পি বাই রো টি ইকুয়াল টু ধ্রুবক। যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য পি বাই রো টি ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে আমরা আগের অংশে যেতে পারবো যে পি ওয়ান বাই টি ওয়ান রো ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু রো টু। অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এর চাপের সমানুপাতিক এবং পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঘনত্ব চাপের সমানুপাতিক এবং পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এখন যদি তোমার তাপমাত্রা স্থির থাকে তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক। আর যদি আমরা চাপ স্থির রাখি তাহলে বলতে পারবো গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এই ছোট ছোট অংশগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় অঙ্কের মধ্যে এগুলো ভূমিকা রাখবে। এই জন্য এই পার্টগুলো সবসময় মনে রাখতে হবে যে স্থির চাপে কি হবে এবং স্থির তাপমাত্রায় কি হবে। তাহলে গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য আমাদের কি কি সূত্র প্রয়োজন বা এখন পর্যন্ত আমরা কি কি সূত্র পেলাম সেগুলি আমরা একটু দেখে নেই। যেমন প্রথমে আমরা পেলাম বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। তাহলে বয়েলের সূত্র যখন আমরা পাবো তখন কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করব যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এরপরে চার্লসের সূত্র ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। চার্লসের সূত্র যেখানে প্রযোজ্য সেখানে আমরা ব্যবহার করব। এরপরে চাপীয় সূত্র পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। এই চাপীয় সূত্র যেখানে প্রযোজ্য হবে আমরা সেখানে এটি ব্যবহার করতে পারব। এরপরে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র ছিল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটি আমাদের গুরুত্বপূর্ণ সমীকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ। বিভিন্ন চাপ তাপমাত্রায় সম্পর্ক আমরা বের করতে পারবো। এরপর আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণ ব্যবহার করে বিভিন্ন চাপ তাপমাত্রায় আমরা কোনো গ্যাসের তাপমাত্রা বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, চাপ বের করতে পারবো। এরপর আমরা একটু আগে দেখলাম স্থির তাপমাত্রায় যদি হয় তাহলে চাপ ঘনত্বের সমানুপাতিক পি ওয়ান বাই রো ওয়ান ইকুয়াল টু পি টু বাই রো টু। স্থির তাপমাত্রায় চাপ ঘনত্বের সমানুপাতিক। এরপরে আমরা দেখেছিলাম স্থির চাপে, স্থির চাপ যদি হয় তাহলে তখন ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তখন রো ওয়ান বাই রো টু ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান। উল্টো হবে, ব্যস্তানুপাতিক যেহেতু আমরা জানি রো ওয়ান বাই রো টু ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান। এটি হলো স্থির চাপে গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এরপরে চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক একটু আগে আমরা যেটা দেখলাম। তাহলে মোল সংখ্যা বের করার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এন ইকুয়াল টু এম বাই এম, অর্থাৎ স্মল এম হলো গ্যাসের পরিমাণ, ক্যাপিটাল এম হলো গ্যাসের আণবিক ভর। যেমন মনে করো 20 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে এখানে কত মোল অক্সিজেন গ্যাস হবে? 20কে 32 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব যে কত মোল অক্সিজেন গ্যাস এখানে আছে। মনে করো 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে 56কে 28 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব এখানে 2 মোল নাইট্রোজেন গ্যাস আছে। অর্থাৎ গ্যাসের যে কোনো পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই কত মোল গ্যাস আছে সেটি আমরা বের করতে পারব। এই জন্য আমাদের এই অংশগুলো বা এই সূত্রগুলো তোমরা সবসময় মনে রাখবে, যাতে করে আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইনে এই ক্লাসগুলো বারবার দেখার চেষ্টা করবে এবং একটু আগ্রহ নিয়েই দেখার চেষ্টা করবে, যাতে করে তোমাদের একটা অভ্যাস হয়ে যায়। সামনের দিনগুলোতে তোমাদের এই অনলাইন পাঠে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই জন্য তোমরা সবাই চেষ্টা করো, বেশি বেশি করে এগুলি দেখার চেষ্টা করো। দেখতে দেখতে এক সময় তোমার অভ্যাস হয়ে যাবে, তখন তুমি আশা করি পারবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।
সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।